পৃথিবীর সমুদ্রপথে লাখ লাখ জাহাজ চলছে, আর সেই জাহাজের কাঁধে করেই টিকে আছে আমাদের সভ্যতার অর্থনীতির প্রায় 90%। মুহূর্তেই হাজার হাজার কন্টেনারবাহী জাহাজ বিশাল সাগর পাড়ি দিচ্ছে, আর প্রতিটা জাহাজের উপরেই রয়েছে হাজার হাজার কন্টেনার বা লোহার বাক্স। আপনি যে পোশাক পরেন, যে মোবাইল ব্যবহার করেন, সেগুলো কখনো কখনো এই কন্টেনার বা লোহার বক্সের ভেতরেই ছিল। হ্যাঁ, দূর থেকে মনে হয় কন্টেনারে করে মাল আসবে এবং খালি কন্টেনার ফিরে যাবে, সবকিছু যেমন একদম পরিকল্পনা মাফিক। কিন্তু বাস্তবে এই প্রবাহে এমন এক অসামঞ্জস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কারণ আমাদের ডেইলি ঢাকা এন্টারটেনমেন্ট চ্যানেলের সব ভিডিও দেখে কিন্তু আপনাদের চোখ কপালে ওঠার মতোই হয়ে যায়। চীন যেন গত কয়েক দশকে পুরো পৃথিবীর কারখানা হয়ে উঠেছে। তাদের বিপুল পরিমাণ রপ্তানি এবং সীমিত আমদানি মিলে বিশাল এক বাণিজ্য সাম্রাজ্য। তো এই কন্টেনার গুলোর স্তূপ যখন ইউরোপ বা আমেরিকায় পৌঁছায়, তখন শুরু হয় সমস্যার আসল মঞ্চ। ইউরোপের সকল দেশ মিলে ব্যবসার তুলনায় চীনের কাছে খুবই অল্প, আর আমেরিকার ক্ষেত্রে ছবিটা কিন্তু আরো ভিন্ন। বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা এই দেশটা আমদানি করে অনেক, কিন্তু রপ্তানি খুবই কম করে। ফলে চীন থেকে যত কন্টেনার আসে তার মধ্যে 40% কন্টেনার পণ্য ভরে আবার নিয়ে যায়। কিন্তু তাহলে বাকি 60%-এর গন্তব্য কোথায়? এমন না যে সব কন্টেনারই খালি অবস্থায় ফিরে যায়, কারণ খালি কন্টেনার পাঠানো মানে কিন্তু অতিরিক্ত খরচ। প্রত্যেকটা খালি ডিব্বা চীনে পাঠাতে প্রায় $3000 লাগে, এবং সেটা জাহাজের মূল্যবান জায়গাও দখল করে রাখে। অথচ একটা পরিপূর্ণ কন্টেনার থেকে $1,00,000 আয় হতে পারত। এমনকি চীন নিজের দেশে একটি নতুন কন্টেনার তৈরি করতে পারে প্রায় $2000-এ। তাই পুরনো বক্স ফেরত পাঠানোর কোনো প্রয়োজন অনুভব করে না তারা। ফলাফল, প্রতি বছর অনেক নতুন কন্টেনার তৈরি হয়, অথচ পুরনো দেশের বন্দর এবং শহরের আশপাশে জং ধরা অবস্থায় সেগুলি পড়ে থাকে। কেউ কেউ সেগুলো কিনে নিয়ে সস্তা গোদাম এবং ছোট ছোট বাড়ি বানায়, কেউ বা আবার গলিয়ে সেগুলো থেকে ইস্পাত বের করে, কিন্তু সেগুলোর বিশাল একটা অংশ আনইউজড থেকে যায়। এসব লোহার জং ধরা পাহাড় বিশ্ব বাণিজ্যের অসামঞ্জস্যতার একটি নিঃশব্দ স্বাক্ষর। এই বৈশ্বিক বাণিজ্যের অন্য প্রান্তে রয়েছে আমেরিকার তেলের রহস্য। এই দেশটা আজকে বিশ্বের সব থেকে বেশি তেল নিজেরা উত্তোলন করে, কিন্তু এদের নিজস্ব তেল তারা পুরোপুরি ব্যবহার করতে পারে না। প্রথম কারণ হলো তেলের প্রকৃতি। আমেরিকার মাটি থেকে যে তেল বের করা হয় সেটা হালকা এবং পাতলা, যাকে বলা হয় লাইট ক্রুড। কিন্তু দেশটার অধিকাংশ রিফাইনারি নির্মিত হয়েছে ভারী এবং ঘন তেল পরিশোধনের জন্য। এক সময় আমেরিকা মেক্সিকো এবং ভেনেজুয়েলা থেকে গাঢ় তেল আমদানি করত। সেই অনুযায়ী সেখানে যন্ত্রপাতিও বানানো হয়েছিল। তবে সেই যন্ত্রপাতি বদলে হালকা পরিশোধনের প্রক্রিয়া করতে গেলে প্রায় $200 বিলিয়নেরও বেশি বিনিয়োগ দরকার, যা খুব কম সময়ে করাও সম্ভব না। তাই তারা হালকা তেল উচ্চ দামে বিদেশে বিক্রি করে দেয় এবং কম দামে ভারী তেল বিদেশ থেকে আমদানি করে। দ্বিতীয় কারণটা হলো অবকাঠামোগত সংকট। তেল যেখানে আবিষ্কৃত হয় এবং যেখান থেকে তোলা হয়, সেখান থেকে রিফাইনারি পর্যন্ত তাদের পর্যাপ্ত পাইপলাইন নেই। উদাহরণ হিসেবে টেক্সাসে তেলের সাগর থাকলেও পূর্ব উপকূলের রিফাইনারি গুলোতে পৌঁছানোর জন্য তাদের যথেষ্ট পাইপলাইন নেই। ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যেরও নিজেদের পাইপলাইন অবকাঠামো না থাকায় সেখানকার প্রায় 70% জ্বালানি আমদানির উপর নির্ভর করে। ফলে দেশটার মাটির নিচে তেল থাকলেও সেটা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। যাই হোক, এখন যদি আমরা নিষেধাজ্ঞা আর অবরোধের রাজনীতির দিকে চোখ থাকাই, তবে দেখা যাবে এক অন্য নাটকীয় কাহিনী। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আছে। তারা আমেরিকা অথবা তাদের মিত্রদের কাছ থেকে কোনো কিছু কিনতে বা বিক্রি করতে পারে না। তবুও দেখা যায় ইরানের গ্রেট এয়ার নামে একটা বেসরকারি এয়ারলাইনে অনেকগুলো আমেরিকান বোয়িং এবং ইউরোপিয়ান এয়ারবাস গুলো ব্যবহার করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই গল্পের প্রতিটা বাঁকই যেমন সিনেমার মতো। 2024-25-এ দেখা যায় 5টা বোয়িং 777 ইরানের হাটে এসে গেছে। মূলত এসব উড়োজাহাজ ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের। দীর্ঘদিন সেগুলো অস্ট্রেলিয়ার মরুভূমিতে পরিত্যক্ত হিসাবে ছিল। ইরান সরাসরি এগুলি কিনতে পারত না, কারণ নিষেধাজ্ঞা ছিল অনেক করা। তাই প্রথমে একটা আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান এগুলো কিনে নেয়। পরবর্তীতে কাগজ কলমে সেগুলোকে বিক্রি দেখানো হয় মাদাগাস্কার একটি মিথ্যা কোম্পানির নামে। আসলে এই প্রতিষ্ঠানগুলোর কোনো বাস্তব অস্তিত্ব ছিল না, সবই ছিল নামমাত্র, শুধুমাত্র নিষেধাজ্ঞা এড়ানোর জন্য। তারপর যখন এই উড়োজাহাজগুলো মাদাগাস্কারের নামে চলে আসে, তখন সেগুলো মার্কিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরে উড়োজাহাজগুলো মেইনটেনেন্সে যাওয়ার অজুহাতে পাইলট ফাইল করে কেনিয়ার দিকে যাত্রা শুরু করে। কিন্তু আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করেই তারা ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর গন্তব্য বদলে তারা পৌঁছে যায় ইরানের বিভিন্ন বিমানবন্দরে। যতদিনে বিশ্বের অন্যান্য দেশ এগুলো বোঝে ওঠে, ততদিনে এগুলো ইরানের গ্রেট এয়ারের বহরে মিশে যায়। আইন অনুসারে যুক্তরাষ্ট্রেরও তখন কিছুই করার নেই, কারণ এসব কেনা বেচার নথিতে ইরানের কোনো নাম নেই। সবকিছুই হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে। এইসব ঘটনাই আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে বিশ্বের অর্থনীতি কতটা অনিশ্চিত। দূরে কোথাও ঘটে যাওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার আমার জীবনে প্রতিদিনই পড়ে। তাই ভবিষ্যতে যখন তেলের দাম বৃদ্ধি বা পণ্যের ঘাটতির কথা শুনবেন, তখন মনে রাখবেন যে সেই বাস্তবতার পেছনে রয়েছে জাহাজ, আইন এবং কূটনীতির এক জটিল গল্প।